হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ কর্নার। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, যেখান থেকে প্রত্যেক বছর কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। তো দেখো, প্রথমে আমরা কয়েকটা প্রশ্ন দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো প্রথম কি বলছে না, অপটিক স্নায়ু হলো। দেখো, এটাও কিন্তু এই স্নায়ুতন্ত্র থেকেই প্রশ্ন। তারপরের প্রশ্নটা কি বলছে না, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত। আরও প্রশ্ন এসেছে, তোমাদের আমি মস্তিষ্ক টপিকটা করিয়ে দিয়েছি। সেই মস্তিষ্ক যে টপিকটা যারা দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে গেলেই দেখতে পাবে। তো ওই যে মস্তিষ্ক টপিক থেকেও প্রচুর প্রশ্ন এসেছে, যেগুলো কি না এই স্নায়ুতন্ত্রেরই অংশ। তো প্রথমেই আমরা জেনে নেব যে স্নায়ুতন্ত্র বিষয়টা কি। তো স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ু কোষ দিয়ে গঠিত। তাহলে স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত? স্নায়ু কোষ দ্বারা গঠিত। যে তন্ত্রের সাহায্যে প্রাণীরা কি করতে পারে না, উদ্দীপনা গ্রহণ করতে পারে, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারছে। অর্থাৎ আমরা যে উদ্দীপনা গ্রহণ করছি, উদ্দীপনায় সাড়া দিচ্ছি এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলছি, সেক্ষেত্রে কে সাহায্য করছে? সেক্ষেত্রে কিন্তু এই যে স্নায়ুতন্ত্র, সেটা সাহায্য করছে। তো চলো এবার আমরা এই স্নায়ুতন্ত্র থেকে একদম ডিটেলসে সব কিছু জানবো। তো স্নায়ুতন্ত্র কি না, স্নায়ুতন্ত্র কি প্রাণীদের ভৌত সমন্বয়ক নাকি রাসায়নিক সমন্বয়ক? উভয়ই, কোনোটিই নয়। তো দেখো, স্নায়ুতন্ত্রকে কিন্তু বলা হয়ে থাকে ভৌত সমন্বয়ক। এবার দেখো, যদি বলতো যে রাসায়নিক সমন্বয়ক, আচ্ছা রাসায়নিক সমন্বয়ক কাকে বলা হয় বলো তো? রাসায়নিক সমন্বয়ক কিন্তু বলা হয়ে থাকে হরমোনকে। তো এটাও তোমরা নোট ডাউন করবে, কাকে বলা হয়ে থাকে? হরমোনকে। তারপরে চলো, বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। তো আমি নিউরনের ছবিও নিয়েছি, তোমাদের সাথে সব কিছু আলোচনা করব। তো প্রথমেই দেখে না, আমরা স্নায়ুতন্ত্র কাকে বলে জেনে নিলাম। এবার জানছি যে স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একক কোনটা। সেটা কি না, সেটা হচ্ছে এই নিউরনকে বলা হয়ে থাকে গঠনগত কার্যগত একক। এবার এই যে নিউরন বা স্নায়ু কোষ যেটা, সেটা কাকে বলে? বলছে কি নিউরোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে দেখো, নিউরন কোন কোষ থেকে উৎপন্ন হচ্ছে? নিউরোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন। কোষ দেহ ও প্রবর্ধক দ্বারা গঠিত উদ্দীপনা পরিবহনকারী স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। তাহলে নিউরনের যদি বলে কাজ কি, নিউরনের কাজ হচ্ছে কি না, স্নায়ু উদ্দীপনা পরিবহন করা। তারপরে দেখো, বলছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো। ধারক কোষ আবার কি? স্নায়ুতন্ত্র আমরা তো করলাম, স্নায়ুতন্ত্রের ধারক কোষ কাকে বলে? তো সেটা বলছে নিউরোগ্লিয়াকে বলা হয়ে থাকে ধারক কোষ। অপশন হচ্ছে যে ডি এর সঠিক উত্তর। তো এবার দেখো, অপশন ডি সঠিক উত্তর। এবার আমাদেরকে জেনে নিতে হবে এই নিউরোগ্লিয়াটা কি। দেখো, নিউরোগ্লিয়া কি না, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের আরেকটি উপাদান হলো নিউরোগ্লিয়া। তাহলে নিউরন ছাড়াও আরেকটা উপাদান আছে, সেটার নাম হচ্ছে এই নিউরোগ্লিয়া। এবার দেখো, এটা এক ধরনের পরিবর্তিত যোগকলা। এই জায়গাটাও ইম্পর্টেন্ট, এটা একটা পরিবর্তিত যোগকলা। এরা স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কি বললাম, আমাদের যে আমাদের যে নিউরন আছে, সে কিন্তু স্নায়ু হচ্ছে কি করতে পারে না, স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে পারে। কিন্তু এই দেখো, এরা স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। তো এখান থেকে যদি বলে যে নিউরোগ্লিয়া স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, তাহলে কোনটা হবে? নিউরোগ্লিয়া কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। এরা ধারক কোষ হিসাবে কাজ করে। খুব ভালো একটা জায়গা। তাহলে নিউরোগ্লিয়ার কাজটা কি না, এটা একটা ধারক কোষ হিসাবে কাজ করে। এবার দেখো, এখানটা দানাযুক্ত ও তন্তুময় তরল সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। এটি কোষ দেহে থাকে। তাহলে কোষ দেহে যেটা তরল তন্তুময় সাইটোপ্লাজম থাকে, সেটাকে কি বলা হয় থাকে? নিউরোপ্লাজম। তাহলে নিউরোপ্লাজমটাই হচ্ছে সাইটোপ্লাজম। নিউরোগ্লিয়া হলো, এই করালাম নিউরোগ্লিয়া কি, পরিবর্তিত যোগকলা হয়ে যাবে নিউরোগ্লিয়া। অপশন এ হবে এর সঠিক উত্তর। দেখো, এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখব, যে বলছে স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির কত শতাংশ নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি বললাম না, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের আরেকটা উপাদান হচ্ছে এই নিউরোগ্লিয়া, যেটা হচ্ছে পরিবর্তিত যোগকলা হিসাবে কাজ করে। সেটা কত শতাংশ হয়ে যাবে? অপশন ডি 90%। তাহলে স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90%ই হচ্ছে এই নিউরোগ্লিয়া। কিন্তু এই নিউরোগ্লিয়া কিন্তু কি করতে পারে না, স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। 5 নাম্বারটা দেখো, স্নায়ুতন্ত্রের ক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা কিন্তু স্টার দিয়ে রাখছি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্যাটাগরি 2তেও আসতে পারে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ক্যাটাগরি 2তেও আসতে পারে। তো কি হবে, স্নায়ুতন্ত্রের ক্রিয়াটা কি বলছে? দ্রুত, দীর্ঘস্থায়ী, তাৎক্ষণিক, মন্থর, দীর্ঘস্থায়ী, তাৎক্ষণিক, দ্রুত, ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক, মন্থর, ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক। তাহলে কি হবে বলো তো?
স্নায়ুতন্ত্রের যে ক্রিয়াটা সেটা হচ্ছে দ্রুত, ক্ষণস্থায়ী, তাড়াতাড়ি কাজ করে, ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক। অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নিউরনের প্রধান দুটি অংশ। দেখো এবার আমরা নিউরনের ছবি দেখব, নিউরন সম্পর্কে ডিটেলসে জানবো যে এবং কোথার থেকে প্রশ্নগুলো আসতে পারে। তো দেখো নিউরনের প্রধান দুটো অংশ কি কি বলছে, একটা হচ্ছে এই কোষ দেহ বা সেল বডি বলা হয়ে থাকে, আর একটাকে কি বলছে না প্রবর্ধক বা প্রশেষ বলা হয়ে থাকে। তো দেখো এবার আমরা নিউরনের ছবিটা একটু দেখে নেব। তো দেখো এটা হচ্ছে একটা নিউরনের ছবি, যেখান থেকে এই ছবিটা তোমাদেরকে যেটা বলবো মুখস্থ করে নিতে হবে একদম, যদিও মুখস্থ মানে কি মনে রাখতে হবে এটা বলবো। তো এই যে কোষ দেহতে কি কি আছে, ডেনড্রাইট, ডেনড্রন, নিউক্লিয়াস, নিজলদানা, নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল। এরপর থেকে এই যে অ্যাকশন হিলাক থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের অ্যাকশনের অংশগুলো দেখো, মাইলিন শীথ, অ্যাক্সোলেমা, নিউরোলেমা, প্রান্তবরুষ, র্যানভিহার পর্ব হয়তো চলে এলো যে র্যানভিহার পর্ব নিম্নোক্ত কার অংশ, ডেনড্রন, ডেনড্রাইট, অ্যাকশন। তখন কি হয়ে যাবে, র্যানভিহার পর্বটা কার মধ্যে চলে আসছে, এই অ্যাকশনের মধ্যে চলে আসছে, তাহলে এটা করতে হবে। তাহলে এই যে নিউরনের ছবিটা খুব ভালো করে তোমাদেরকে করতে হবে, এটা আমি বলে দিলাম। এখান থেকে কিন্তু আমি সেইভাবে প্রশ্ন নিইনি, কারণ এই ছবিটা করলেই তোমরা সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকে করতে পারবে। তারপরে দেখো এই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জায়গাটা বলছে নিউরন বিভাজিত হয় না কেন। কারণ নিউরনের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় হয়, নিউরন বিভাজিত হতে পারে না। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরন কেন বিভাজিত হতে পারে না, যদি বলে নিউরনের কি নিষ্ক্রিয় হওয়ার জন্য, সেন্ট্রোজোম নাকি নিউক্লিয়াস, তারপরে হচ্ছে যে তোমাদের রাইবোজোম, কিসের জন্য, তো এটা সেন্ট্রোজোম। আচ্ছা বানানটা এখানে দেখো ভুল আছে, সেন্ট্রোজোম, ঠিক আছে। তো নিউরনের সেন্ট্রোজোমটি কি হয় না, নিষ্ক্রিয় হয়, নিউরন বিভাজিত হয় না। নিউরন কোষ দেহকে নিউরোসাইটন বলে, নিউরনের যেটা কোষ দেহ সেটাকে বলছে, কোষ দেহটাকে বলছে নিউরোসাইটন। নিউরনের কোষ দেহকে কি বলে, এই করলাম, কি বলে না নিউরোসাইটন বলা হয় থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর কি না নিউরনের সেন্ট্রোজোমটা বিভাজিত হয় না, তাই হচ্ছে যে কি হয় না নিউরন বিভাজিত হয় না। এবার দেখো 7 নম্বরটা আমরা দেখে নেব, সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত হলো। দেখো এটা এই জায়গাটাই বললাম, যদি ছবিটা তোমরা ভালোভাবে করতে পারো তাহলেই তোমরা করতে পারবে। কি বলছে 7 নাম্বার, দেখো প্রশ্নটা যেটা বলতে চাইছি যে সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত হলো অ্যাকশন, ডেনড্রাইট, কোষদেহ, সাইন্যাপস। তো দেখো তোমরা এই ছবিটা দেখলে কেমন করতে পারো, দেখো নিজেরাই করতে পারো। সোয়ান কোষ কোথায় আছে খুঁজে বের করো, এই দেখো সোয়ান কোষ এখানটাতে আছে, ঠিক আছে। তাহলে সোয়ান কোষ এখানে, এক মিনিট, আচ্ছা সোয়ান কোষ কোথায় আছে, দেখো সোয়ান কোষ আছে এখানটাতে। তাহলে সোয়ান কোষ কার মধ্যে আসছে, অ্যাকশনের মধ্যে চলে আসছে, তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অ্যাকশন। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে সোয়ান কোষ কার অন্তর্গত বা র্যানভিহারের পর্ব কার অন্তর্গত, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো এবার আমরা একটু ডিটেলসে জানবো, ডিটেলসে কি জানবো না স্নায়ুতন্ত্রের উপাদান। তো স্নায়ুতন্ত্রের যে উপাদানকে দুভাগে ভাগ করা যায়, কি কি উপাদানগুলোকে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে গঠনগত উপাদান, একটা হচ্ছে কার্যগত উপাদান। জাস্ট এটা জেনে রাখো। গঠনগত উপাদানগুলো কি কি না স্নায়ু কোষ বা নিউরন, নিউরোগ্লিয়া কোষ, স্নায়ুতন্তু, স্নায়ু বা স্নায়ু গ্রন্থি, সাইন্যাপস এবং মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড, এগুলো হচ্ছে গঠনগত উপাদান স্নায়ুতন্ত্রের। এবার কিছু কার্যগত উপাদান আছে, সেগুলো কি কি সেগুলোও জানবো। সেটা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, যেমন চাপ গ্রাহক, তাপ গ্রাহক, বর্ণ গ্রাহক, অর্থাৎ যারা আমাদেরকে এগুলো গ্রহণ করতে সাহায্য করছে, ঠিক আছে, উদ্দীপনাগুলো, সেগুলোকে বলছে গ্রাহক। কার্যগত উপাদান, তারপর হচ্ছে বাহক বা হচ্ছে কি কন্ডাক্টর, কারক বা ইফেক্টর, স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার। তাহলে স্নায়ুতন্ত্রের যে উপাদানগুলো, গঠনগত উপাদান কোনগুলো, কার্যগত উপাদান কোনগুলো, তোমরা নিশ্চয়ই করতে পারবে। তারপর দেখো এবার স্নায়ুকে চলে যাব। স্নায়ু বা যেটা নার্ভ আমরা বলছি, সেই স্নায়ুকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তো স্নায়ুকে দুই ভাগে ভাগ করা যায়, গঠনের ভিত্তিতে ও কার্যের ভিত্তিতে। তা প্রথমে আমরা কি দেখবো না কার্যের ভিত্তিতে, ডিটেলসে দেখবো। এই জায়গাটা হচ্ছে কার্যের ভিত্তিতে, যে জায়গাটা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্নায়ুর মধ্যে, যেখানটা থেকে কিন্তু প্রশ্ন শুধুমাত্র নার্সিংয়ের জন্য ইম্পর্টেন্ট বলবো না, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের। তো দেখো এই যে কার্যের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, একটা হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, আর একটা হচ্ছে মিশ্র স্নায়ু। এবার গঠনের ভিত্তিতেও দেখো দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেডুলেটেড বা মায়োলিটেড লিনেটেড স্নায়ু, আর একটা হচ্ছে নন মেডুলেটেড বা নন মাইলিনেটেড স্নায়ু। তো তাহলে দেখো এই যে স্নায়ুকে কয় ভাগে ভাগ করা যায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এবার আমরা প্রথমে কার্যের ভিত্তিতে ভাগগুলো দেখে নেব।
তো দেখো কার্যের ভিত্তিতে কি না, প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়ে জানবো যে নিউরন দিয়ে গ্রাহক বা রিসেপ্টর থেকে উদ্দীপনা কোথায় আসছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, তাকে কি বলে। তাহলে দেখো যে নিউরন দিয়ে কি বলছে, গ্রাহক বা রিসেপ্টর থেকে স্নায়ু যে উদ্দীপনাটা কোথায় যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, তাকে কি বলে বলো তো, তাকে বলা হয়ে থাকে সংজ্ঞাবহ নিউরন। তাহলে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কি হচ্ছে বলো, রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যাচ্ছে উদ্দীপনাটা, সেটা হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। এবার সংজ্ঞাবহ নিউরন থেকে কি কি মনে রাখতে হবে, দেখো যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভুল হয়ে যায়, সংজ্ঞাবহ নিউরনের নামগুলো কি কি। যদি ধরো দিয়ে দিল সংজ্ঞাবহ নিউরনের বদলে সেন্সরি নিউরন, তোমরা পড়ে গেলে শুধুমাত্র ধরো সেন্সরি নিউরনটাই যে সংজ্ঞাবহ নিউরন সেটা যদি না জানো তাহলে করতে পারবে না। তাহলে সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরন বা অন্তর্বাহী নিউরন বা অ্যাফারেন্ট নিউরন, প্রত্যেকটা একটাই জিনিস। কোথাও যদি দিয়ে দেয় অ্যাফারেন্ট নিউরন মানেই সেটাই সেন্সরি নিউরন, সেটাই সংজ্ঞাবহ নিউরন, সেটাই অন্তর্বাহী নিউরন। এবার দেখো উদাহরণগুলো, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল, মানে এই জায়গাটা করে যেতেই হবে। কি কি উদাহরণগুলো দেখে নাও। প্রথমে উদাহরণ কি বলছে, অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। তো এই যে স্নায়ুগুলো, এগুলো হচ্ছে কততম স্নায়ু সেগুলোও কিন্তু করতে হবে। আমি খাতাতে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতাতে নোট ডাউন করে নাও। তো দেখো এই যে অলফ্যাক্টরি স্নায়ু, যেমন একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে ভেগাস কত নম্বর করটিক স্নায়ু, তো ভেগাস হচ্ছে 10ম করটিয় স্নায়ু। সেই মতো তোমাদের আসতে পারে অলফ্যাক্টরি স্নায়ু কততম করটিক স্নায়ু, সেটা লিখে নেব, তোমরা লিখে নাও, সেটা হচ্ছে 1 নাম্বার। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। অপটিক স্নায়ু, অপটিকটা কি, অপটিকটা হচ্ছে 2 নাম্বার করটিক স্নায়ু। অডিটরি স্নায়ু, তাহলে অডিটরি স্নায়ুটা কত নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার করটিক স্নায়ু। তাহলে আশা করি তোমাদের এটা হলো। তারপরে দেখো আমরা চলে যাব যে কোন নিউরনের সাহায্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া কারকে বা ইফেক্টারে পৌঁছায়। দেখো এর আগেরটা উল্টো বললাম, যে যার মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, আর আবার এটা কি বলছে না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া কারকে বা ইফেক্টারে পৌঁছয়। তাহলে সেটা কি হয়ে যায় বলো, সেটা অবশ্যই হয়ে যাবে আজ্ঞাবহ নিউরন। আজ্ঞাবহ নিউরন। এবার আজ্ঞাবহ নিউরনের যে নামগুলো আছে সেগুলো আমরা জানবো। দেখো সংজ্ঞাবহ নিউরনের যেমন আমরা বিভিন্ন নাম জানলাম, সেন্সরি নিউরন, অন্তর্বাহী নিউরন, অ্যাফারেন্ট নিউরন। এখানটাতে দেখো আজ্ঞাবহ যে নিউরনের নামগুলো সেগুলো কি না, আজ্ঞাবহ নিউরনটাই হচ্ছে মোটর নিউরন, বাকি বহির্বাহী নিউরন বা ইফারেন্ট নিউরন। তাহলে দেখো ইফারেন্ট আর এর আগেরটা ছিল অ্যাফারেন্ট, অ্যাফা, ঠিক আছে, অ্যাফা। তাহলে কি না, অ্যাফা আর ইফার মধ্যে কেউ গোলমাল করবে না। যদি বলে নিম্নোক্ত কোনটি ইফারেন্ট নিউরন আর কোনটি অ্যাফারেন্ট নিউরন, সেটা কিন্তু ভুল করবে না। তাহলে এই যে অপর নামগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো এই যে আজ্ঞাবহ স্নায়ু কত জোড়া, আজ্ঞাবহ স্নায়ু হচ্ছে 5 জোড়া। আর এর আগেরটা আমি তোমাদেরকে করালাম না কি 3 জোড়া। আচ্ছা এটা এই দেখো এখানটাও ইম্পর্টেন্ট, যে সংজ্ঞাবাহু স্নায়ু হচ্ছে 3 জোড়া সংজ্ঞাবাহু স্নায়ু থাকে আমাদের। এই যে কি অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, এই 3 জোড়া। এবার দেখো তারপরে চলে যাই, এবার আজ্ঞাবহ স্নায়ু দেখে নাও কত জোড়া হচ্ছে 5 জোড়া। কি কি না, অকিউলোমোটর স্নায়ু, ট্রক্লিয়ার অ্যাবডুসেন, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল স্নায়ু। ঠিক আছে, তো এই স্নায়ুগুলো আবার আমরা দেখবো যে এগুলো কত নম্বর করটিক স্নায়ু। তো দেখো অকিউলোমোটর স্নায়ু, এটা মনে রাখবে, এটা হচ্ছে 3 নাম্বার। কি বললাম, এটা হচ্ছে 3 নাম্বার। ট্রক্লিয়ারটা হচ্ছে তোমাদের 4 নাম্বার। ওকে, 4 নাম্বার। তারপরে দেখো অ্যাবডুসেন্সটা হচ্ছে 5 নাম্বার। সরি, এটা 5 নয়, 6 নাম্বার। 5 নাম্বারটা তো হচ্ছে আমাদের ইয়েতে চলে যাচ্ছে, 5 নাম্বারটা আমাদের অডিটরিতে গেল না, তো এটা হচ্ছে 6 নাম্বার হবে। ওকে, তারপর এটা দেখো স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরিটা কোনটা না, স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে এটা আমাদের হয়ে যাবে 11 নাম্বার স্নায়ু। ঠিক আছে, এটা আমাদের হয়ে যাবে 11 নাম্বার স্নায়ু। ওকে, আর একটা আছে হাইপোগ্লসাল স্নায়ু, যেটা হয়ে যাবে 12 নাম্বার স্নায়ু, যেটা হয়ে যাবে আমাদের 12 নাম্বার। এটা হচ্ছে 12 নাম্বার। তাহলে দেখো অকিউলোমোটর স্নায়ু 3 নাম্বার করটিক, ট্রক্লিয়ার কি না, ট্রক্লিয়ার হচ্ছে আমাদের 4 নাম্বার, অ্যাবডুসেন্স হচ্ছে 6 নাম্বার, স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে আমাদের 11 নাম্বার, এবং হচ্ছে হাইপোগ্লসাল হচ্ছে 12 নাম্বার। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।
তারপর আছে মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে মেবি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার এসেছিল। তো দেখো মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভটা কি না, এই সমস্ত স্নায়ু গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পৌঁছে দেয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনার নির্দেশ আবার কারক অঙ্গে পৌঁছে দেয়। তো মিশ্র স্নায়ু অন্তর্বাহী এবং বহির্বাহী উভয় নিউরন দ্বারা গঠিত। দেখো এখান থেকে দেখতে ভীষণ দৃষ্টিকটু লাগছে, বহির্বাহী, তো রেপ দিয়ে হবে, তো এটা টাইপিংয়ে মিস্টেক। যাই হোক, বহির্বাহী উভয় নিউরন দ্বারা গঠিত হয়। তো তাহলে দেখো এই যে মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ কি, যেটা অন্তর্বাহী ও বহির্বাহী উভয় নিউরন দ্বারাই গঠিত হয়। তো এই স্নায়ু কত জোড়া হয়ে যাবে না, 4 জোড়া। তাহলে দেখো প্রথমেরটা ছিল 3, তারপরে হয়ে গেল কত 5, তারপরে হয়ে গেল 4, তাহলে 5 4 9, 3 কত হয় 12, তাহলে 12 জোড়া হয়ে গেল। এবার দেখো 12 জোড়া। তো এবার দেখো মিশ্র স্নায়ুর উদাহরণগুলো আমাদেরকে দেখতে হবে, কি কি উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে আসতে পারে, এবারও তোমাদের দিতে পারে। মিশ্র স্নায়ুটা একদম ভালোভাবে করে যাবে। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস স্নায়ু, সুষুম্নীয় স্নায়ু। তো দেখো এবার আমরা জানবো যে এই যে স্নায়ুগুলো আছে সেগুলো কত নাম্বার করে স্নায়ু, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো এই যে ট্রাইজোমিনাল স্নায়ুটা আছে, তো আচ্ছা এটা এখানটায় ভুল হয়েছে, সুষুম্নীয় স্নায়ু করে দিয়েছি, সরি। দেখো ট্রাইজেমিনালটা কি না, ট্রাইজেমিনালটা হচ্ছে 5 নাম্বার, ট্রাইজেমিনালটা হচ্ছে 5 নাম্বার। ফেসিয়ালটা কত না, ফেসিয়াল হচ্ছে 7 নাম্বার। গ্ল্যাসোফ্যারেঞ্জিয়ালটা কত, গ্ল্যাসোফ্যারেঞ্জিয়ালটা হচ্ছে 9 নাম্বার। ভেগাস স্নায়ু 10 নাম্বার। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে। তাহলে দেখো ট্রাইজেমিনাল হচ্ছে 5 নাম্বার, ফেসিয়াল হচ্ছে 7 নাম্বার, গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল কত নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার, ভেগাস হচ্ছে 10 নাম্বার করোটিক স্নায়ু। তাহলে আশা করি তোমাদের সব ক্লিয়ার। এবার দেখো গঠনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায় স্নায়ুকে, কি কি না, মেডুলেটেড বা মায়েলিনেটেড স্নায়ু। তাহলে দেখো এই যে মেডুলেটেড বা মায়োলিনেটেড স্নায়ু সেটা কি না, যে সকল স্নায়ু মায়োলিন আবরণীযুক্ত নিউরনের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে কি বলছে না, মেডুলেটেড বা মায়েলিনেটেড স্নায়ু। তাহলে কি না, মায়োলিন আবরণীযুক্ত নিউরনের সমন্বয়ে গঠিত। এবার কি মনে রাখতে হবে, উদাহরণটা। এই জায়গাটা খুব একটা যে ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাও বলবো না, কিন্তু করে যেতে হবে। তো মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের শ্বেতবস্তুতে এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই প্রকার স্নায়ু বর্তমান। তো দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কিন্তু নন মেডুলেটেডটাও অবস্থিত, সেটা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বস্তুতে, তো এটা শ্বেত বস্তুতে পড়ে রাখতে হবে। এবার দেখো এটা এই উদাহরণটা দেখো, এটাও একই না, যে সকল স্নায়ু মায়োলিন আবরণী বিহীন নিউরনের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে বলা থাকে নন মেডুলেটেড বা নন মায়োলিনেটেড স্নায়ু। এই উদাহরণটা এবার মনে রাখতে হবে, এটা কোথায় থাকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বস্তুতে এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই প্রকার স্নায়ু বর্তমান। তো চলো এবার দেখো, এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। এতটা যে কোশ্চেনগুলো করলাম সেখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো সলভ করব। প্রদত্ত কোন করোটিয় স্নায়ুটি সংজ্ঞাবহ প্রকৃতির। তাহলে দেখো আমি তো অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি যে কোনটি সংজ্ঞাবহ প্রকৃতির, কোনটি হবে না অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, সবগুলোই কিন্তু সংজ্ঞাবহ প্রকৃতির। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। তারপরে 11 নাম্বারটা দেখো কি বলছে না, কোনটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো, একটি আজ্ঞাবহ স্নায়ু কি না, আজ্ঞাবহ স্নায়ু। আচ্ছা বলো তো, এই যে আজ্ঞাবহ স্নায়ু বললাম সেগুলো তোমাদের কি মনে আছে, যে আজ্ঞাবহ স্নায়ুর বদলে যদি অন্য কিছু স্নায়ু দিত তখন তার নামগুলো কি হতো না, আজ্ঞাবহ স্নায়ু বা কি বললাম বলো, মোটর নিউরন। 1 মিনিট, এটা কি হয়ে যাবে, মোটর নিউরন, মোটর নিউরন। আর কি হবে না, এটা হয়ে যাবে বহির্বাহী বা ইফারেন্ট নিউরন, এটাও দিতে পারে ইফারেন্ট নিউরন। ইফারেন্ট আর অ্যাফারেন্টের মধ্যে ভীষণ ভুল হয়ে যায়, ইফারেন্ট নিউরন। তাহলে মোটর নিউরন যদি বলতো নিম্নোক্ত কোনটি মোটর নিউরনের উদাহরণ বা কোনটি ইফারেন্ট নিউরনের উদাহরণ, তাহলে একটাই উত্তর হতো। ঠিক আছে, তো চলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, অকিউলোমোটর। তার মানে এটা হয়ে যাবে অকিউলোমোটর আজ্ঞাবহ, বাকিগুলো তো সব সংজ্ঞা হয়ে চলে আসছে। তারপরে এটা দেখো ভেগাস স্নায়ু হলো, দেখো দশম করোটি স্নায়ু, নবম, অষ্টম, পঞ্চম। তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে ভেগাস স্নায়ু কি না, ভেগাস, আচ্ছা ভেগাস দন্তের সবে, ভেগাস স্নায়ু কি না দশম করোটিয় স্নায়ু। এবং ভেগাস স্নায়ু কি বলতো, ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু। আচ্ছা এই যে নবম করোটি স্নায়ু বলেছে, নবম কোনটা হবে বলো, নবম আমি করিয়েছি, তাহলে বলো নবম কোনটা হয়ে যাবে, নবম হয়ে যাবে গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল, যেটা গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল যেটা সেটাই হচ্ছে নবম। ওকে, তারপরে দেখো অষ্টম করোটিয় স্নায়ু, অষ্টম কোনটা
যেটা করালাম অডিটরি যে স্নায়ুটা, ঠিক আছে, অডিটরি স্নায়ু। তারপরে পঞ্চম করটিক স্নায়ু কোনটা করালাম? ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালটা হচ্ছে পঞ্চম করটিক স্নায়ু। এবার দেখো বলছে দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়ে থাকে? তো দুটো নিউরনের যেটা মিলনস্থল সেটাকে কি বলে না, সেটাকে বলা হয়ে থাকে স্নায়ু সন্নিধি। 13 দাগেরটা হচ্ছে অপশন বি। তাহলে দুটো নিউরন অর্থাৎ মিলনস্থল বলতে একটা নিউরন, দেখো একটা নিউরন আমি টোটালটা যেটা শেষ হচ্ছে শেষ প্রান্তটা আমি জাস্ট একটা দেখাচ্ছি, আর একটা নিউরনের যেটা শুরু প্রান্ত সেটা যে সেই যে মিলনস্থলটা একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু, সেই জায়গাটাকেই বলছে স্নায়ু সন্নিধি। তারপরে দেখো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে কি বলে? তো যেই ছবিটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা দেখলেই বুঝতে পারবে দীর্ঘ প্রবর্ধক বলতে কোনটা, না সেটা হয়ে যাবে অ্যাকশনকে বলা হয়ে থাকে, ওটাই লম্বা নিচের দিকে, ওটাই দীর্ঘ প্রবর্ধক। তারপরে দেখো এই জায়গাটা কিন্তু করতে হবে, বেশ ইম্পর্টেন্ট। গঠন অনুযায়ী নিউরন বা স্নায়ু 5 প্রকারের হয়ে থাকে। তাহলে গঠনের ভিত্তিতে আবার নিউরন বা স্নায়ুকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? না অ্যাপোলার বা এক মেরুযুক্ত বা ইউনিপোলার নিউরন। কি বলছে না, কোনো নিউরনের কোষ দেহে যখন কোনো প্রবর্ধক অ্যাকশন, আচ্ছা এটা অ্যাকশন, বানানগুলো টাইপিং একটু ভুল হয়েছে, অ্যাকশন, অ্যাকশন বা ডেনড্রান থাকে না তাকে মেরুবিহীন বা অ্যাপোলার নিউরন বলে। অর্থাৎ অ্যাপোলার যে নিউরনটা সেখানে কি না কোনো রকম প্রবর্ধক থাকে না। প্রবর্ধক বলতে অ্যাকশন বা ডেনড্রান কোনো প্রবর্ধক থাকে না। সেটা কেমন দেখতে হবে? এইরকম একটা দেখতে হবে শুধুমাত্র, ঠিক আছে, এইরকম দেখতে হবে যার কোনো প্রবর্ধক নেই। তাহলে অপরিণত এমব্রায়োনিক নার্ভ কোষ বা নিউরোব্লাস্ট এটার উদাহরণ। তাহলে উদাহরণটা মনে রাখতে হবে যে নিউরোব্লাস্ট কার উদাহরণ? অ্যাপোলার, ইউনিপোলার, বিভিন্ন যে অপশনগুলো আছে দিয়ে দেবে, তখন করতে হবে অ্যাপোলার। অ্যাপোলার মানে কি? যার কোনো প্রবর্ধক নেই। তারপরে দেখো এক মেরুযুক্ত বা ইউনিপোলার নিউরন কি না, কোনো নিউরনের কোষদেহে যখন একটি মাত্র প্রবর্ধক, প্রধানত অ্যাকশন বা কখনো কখনো কেবলমাত্র ডেনড্রান থাকে, তখন তাকে এক মেরুযুক্ত বা ইউনিপোলার বলে। ইউনিপোলার মানেই বুঝতে পারছো যার মধ্যে একটি মাত্র প্রবর্তক থাকবে। এবার তার উদাহরণটা দেখো, উদাহরণটা কি হবে না, ভ্রূণের দেহে দেখতে পাওয়া যায় এই ইউনিপোলার নিউরনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্টটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেও পারে যে ভ্রূণের দেহে কীরকম হচ্ছে যে নিউরন দেখা যায়। তারপরে দেখো বাইপোলার, প্রত্যেকটা উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। বাইপোলার কি? বাইপোলার বা দ্বিমেরুযুক্ত, কোনো নিউরনে যদি দুটি প্রবর্ধক অ্যাকশন ও ডেনড্রান থাকে তখন তাকে দ্বিমেরুযুক্ত বা বাইপোলার নিউরন বলে। চোখের রেটিনাতে কিন্তু দেখতে পাওয়া যায় এই বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। তারপরের অপশনটা দেখো কি বলছে, মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত নিউরন কাকে বলে? না কোনো নিউরনে যদি তিনটি বা তার বেশি প্রবর্ধক থাকে, একটি অ্যাকশন এবং একাধিক ডেনড্রন, তখন তাকে বহু মেরুযুক্ত বা মাল্টিপল নিউরন বলে। তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে? উদাহরণটা কি না, প্রান্তীয় ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখতে পাওয়া যায়। তো দেখো এখান থেকে তোমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একাধিক নিউরন বলতে এটা প্রান্তীয় আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই নিউরনগুলো দেখতে পাওয়া যায়, এটা আর কি। তো বাইপোলার বা দ্বিমেরুযুক্ত কিনা চোখের রেটিনাতে, ভ্রূণে কিটা দেখতে পাওয়া যায় সেটাও করতে হবে। ভ্রূণে দেখতে পাওয়া যায় হচ্ছে ইউনিপোলার বা এক মেরুযুক্ত। তো উদাহরণগুলো তোমরা কিন্তু ভালো করে নেবে খাতাতে পয়েন্ট আউট করে। এবার লাস্টটা দেখবো, লাস্ট কি না, সিউডো ইউনিপোলার বা ছদ্ম এক মেরুযুক্ত নিউরন। তো এটা সঠিক কি হবে? এটার সংজ্ঞাটা দেখে নিই। বলছে কোনো নিউরনের কোষদেহ থেকে প্রাথমিকভাবে একটি প্রবর্ধক নির্গত হয়ে পরবর্তীকালে সেটি যদি দ্বিবিভক্ত যুক্ত হয়, তাহলে হচ্ছে একটা আসছে প্রবর্ধক, কিন্তু পরবর্তীকালে সেটা কি হয়ে যাচ্ছে বলো তো, দ্বিবিভক্ত যুক্ত হয়ে যাচ্ছে, তখন তাকে সদ্য একমেরুযুক্ত বা সিউডো ইউনিপোলার নিউরন বলে। যেমন কি সুষুম্না কাণ্ডের ডরসাল রুট অংশে দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে সুষুম্না কাণ্ডে ডরসাল রুটে দেখতে পাওয়া যায় নিম্নোক্ত কোন নিউরন? তো অপশনে যদি থাকে সিউডো ইউনিপোলার বা ছদ্ম একমেরুযুক্ত নিউরন, তো সেটা হয়ে যাবে। তো চলো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। তো কি বলছে, প্রত্যেককে বলবো তোমরা প্রথমেই নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? নিজেরা করা হয়ে গেলে তারপর কিন্তু তোমরা আমার উত্তরের সাথে মেলাবে। ভ্রূণের দেহে কোন প্রকার নিউরন থাকে? দেখো অলরেডি আমি করিয়ে দিয়েছি, তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু ইউনিপোলার। ইউনিপোলার। তারপর কি না, মেরুবিহীন নিউরন কাকে বলা হয়ে থাকে? তো মেরুবিহীন অর্থাৎ মেরু থাকে না, সেটা কি অ্যাপোলার বা মেরুবিহীন, যার মধ্যে কোনো মেরুই থাকে না। এবার কি বলছে, দুটো নিউরনের সংযোগস্থলে অর্থাৎ সাইন্যাপস অঞ্চলে নিম্নোক্ত কোন নিউরো ট্রান্সমিটার থাকে?
খুবই ভালো প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষাতে মেবি এসেছিল। তো এটা হয়ে যাবে অ্যাসিটাইল কোলিন। একটা এসেছিল যে নিম্নোক্ত কোনটি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, এইরকম একটা প্রশ্ন ছিল, সেটাও কিন্তু এই স্নায়ুতন্ত্র থেকেই ছিল। তো সেই নিউরো ট্রান্সমিটারটা কী হয়ে যেত না, অ্যাসিটাইল কোলিন হতো। তো অ্যাসিটাইল কোলিনকেই কিন্তু বলা হয়ে থাকে নিউরো ট্রান্সমিটার। এবার দেখো এটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে বলেও নিই। তো এই যে অ্যাসিটাইল কোলিনটা, এটা কি বলতো, যে সাইন্যাপস স্নায়ুস্পন্দনকে একটা নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করছে। ধরো এটা একটা নিউরন, আমি নর্মালি একটা জাস্ট দেখাচ্ছি, একটা নিউরন থেকে অপর নিউরনে প্রভাবিত করে। যখন পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ুস্পন্দনটা ওই নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তে আসছে, তখন কী হয় বলতো, সাইন্যাপটিক যে ভেসিকলগুলো থাকে সেগুলো বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ হয়ে এই যে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিনটাকে নিঃসৃত করে, যেটা স্নায়ুস্পন্দনকে পরবর্তী নিউরনের ডেনড্রাইটের মধ্যে প্রবাহিত হতে সাহায্য করে। তাহলে অ্যাসিটাইল কোলিনের কাজটা যদি বলি কি, তাহলে কি বলবে, স্নায়ুস্পন্দনকে পরবর্তী যে নিউরনে যে ডেনড্রাইট থাকে সেই ডেনড্রাইটের মধ্যে কিন্তু প্রভাবিত হতে সাহায্য করছে এই নিউরোট্রান্সমিটার। এবার দেখো করোটিক স্নায়ু কোন স্নায়ুতন্ত্রের অংশ। তো করোটিক স্নায়ুটা কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, করোটিক স্নায়ু। এবার দেখো করোটিক স্নায়ু আমাদের কতগুলো, যেগুলো আমরা অলরেডি পড়লাম। কটা কটা পড়লাম বলো, 5টা। তারপরে পড়লাম আমরা কটা, 3টে, 5টা, 4টা, টোটাল 12 জোড়া। তাই তো, টোটাল 12 জোড়া আমরা পড়ে নিলাম। সেটা হচ্ছে করোটিক স্নায়ু 12 জোড়া বা 24টি। কী প্রশ্নে বলেছে সেটা দেখবে, কত জোড়া বলেছে না কতগুলি বলেছে, তো সেগুলো দেখে কিন্তু উত্তরটা করবে। তো এবার দেখো সুষুম্না স্নায়ু কোন স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে একটা হয়ে গেল করোটিক স্নায়ু। এবার এই যে সুষুম্না স্নায়ু, এটাও কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরই অংশ। এবার দেখো সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া বা 62টি। তাহলে যদি বলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি, তখন হয়ে যাবে 62টি। আর যদি বলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া, তখন হয়ে যাবে 31টি। অর্থাৎ প্রশ্নে কি বলছে সেটা কিন্তু তোমরা খুব ভালো করে বারবার দেখবে। তারপর দেখো আমরা এবার দেখে নেব যে কোনগুলো, এগুলো হচ্ছে সব সুষুম্না স্নায়ু। সার্ভাইকাল, আচ্ছা এটা কত জোড়াটা দেখো এখান থেকে উড়ে গেছে। তো দেখো এখান থেকে এটা হয়ে যাবে 5 জোড়া, এই সরি 5 নয়, এটা 8 জোড়া, 8 জোড়া। তাহলে সার্ভাইকাল হচ্ছে 8 জোড়া, থোরাসিক হচ্ছে 12 জোড়া, তাহলে এই দুটো মিলে টোটাল হয়ে গেল 20 জোড়া। স্যাক্রাল হচ্ছে 5 জোড়া, লাম্বার হচ্ছে 5 জোড়া, টোটাল হয়ে গেল 10 জোড়া, আর একটা হয়ে গেল 1। তাহলে কত হচ্ছে, 20 10 30, 1 31, তাহলে টোটাল হয়ে গেল 31 জোড়া। তাহলে কোনটা কত জোড়া একটু তোমরা মনে রাখবে, সার্ভাইকাল তোমাদের 8 জোড়া, থোরাসিক 12 জোড়া, স্যাক্রাল 5 জোড়া, লাম্বার 5 জোড়া এবং কক্সিজিয়াল 1 জোড়া। তাহলে এই উদাহরণগুলো যদি বলে থোরাসিক, নিম্নোক্ত কোন স্নায়ুর অংশ, সেটা হয়ে যাবে সুষুম্না স্নায়ু। এবার দেখো যেটা আমরা দেখব, অ্যাকশনে নিম্নোক্ত কোনটি থাকে না। তাহলে ওই যে ছবিটা দেখলেই তোমরা করতে পারবে যে অ্যাকশনে কোনটি থাকে না। অ্যাকশনে কিন্তু নিজল দানা থাকে না, নিজল দানা কিন্তু কোষ দেহের মধ্যে চলে যাচ্ছে। তারপর দেখো নিউরোপ্লাজম হলো, নিউরোপ্লাজম কি বলতো, নিউরোপ্লাজম হচ্ছে কোষ দেহের, যেটা সাইটোপ্লাজম আগেই বলেছিলাম, কোষ দেহের সাইটোপ্লাজমকেই বলে নিউরোপ্লাজম। তারপর দেখো স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায় কি কি। তো এর মধ্যে কিন্তু এর আগের দিন আমি মস্তিষ্ক টপিকটা করিয়ে দিয়েছি। স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যেই কিন্তু চলে আসছে করোটিক স্নায়ু, সুষুম্নীয় স্নায়ু। এবার দেখো এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা এই যে কেন্দ্রীয়, সেটার ভাগ হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। তো সুষুম্নাকাণ্ডটাও আজকে আমরা একটু করে নেব, কারণ এর আগের দিন আমরা মস্তিষ্কটা করেছি। টোটাল টপিকটা কিন্তু কমপ্লিট করিয়েছি। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, ওখানে কিন্তু সমস্ত টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু আলাদা প্লে লিস্ট বানানো আছে। তারপর দেখো মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা যায়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো চলো এখান থেকে মস্তিষ্ক থেকেও আজকে আমরা প্রশ্ন করব, অনেক প্রশ্ন সলভ করব। তো দেখো এবার সুষুম্নাকাণ্ড দেখব। সুষুম্নাকাণ্ডটা কিনা, সুষুম্নাকাণ্ড কোন মস্তিষ্কের অংশ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মস্তিষ্কের অংশ। তো দেখো মেরুদণ্ডের গহ্বরে ফোরামেন ম্যাগনাম থেকে শুরু করে মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত ফাঁপা গোলাকার রজ্জুর মতো সরু স্নায়ুদণ্ডকে সুষুম্নাকাণ্ড বলে। তো সুষুম্নাকাণ্ড দেখো 31টি খণ্ডে বিভক্ত, প্রতিটি খণ্ডক থেকে এক একটি জোড়া করে 31 জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়েছে। দেখো এখানটাতেই মানুষের গোলমালটা কোথায় হয়ে যায়, যেটা কেন্দ্রীয়। দেখো সুষুম্নাকাণ্ডটা কিন্তু কার অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। কিন্তু এই যে সুষুম্না কাণ্ড থেকেই তো সুষুম্না স্নায়ুটা বেরোচ্ছে, কিন্তু সেই সুষুম্না স্নায়ুটা হয়ে যাচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ।
তাহলে দেখো এই জায়গাটা মস্তিষ্ক থেকে উৎপন্ন 12 জোড়া করোটীয় স্নায়ু ও সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। দেখো কেউ ভুল করবে না। তাহলে দেখো মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কেন্দ্রের অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, কিন্তু সেগুলো থেকে উৎপন্ন যে স্নায়ুগুলো করোটীয় স্নায়ু 12 জোড়া এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু, সেগুলো কার অংশ হয়ে যাচ্ছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। এবার দেখো যে প্রশ্নটা আমরা করব সেটা বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তো দেখো প্রতিবর্ত ক্রিয়া কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। অপশন বি হবে এর সঠিক উত্তর। গরম পাত্রে, তাহলে আমাদের যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া সেগুলো কিন্তু সবই সুষুম্না কাণ্ড দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। গরম পাত্রে যদি তোমার হাত লেগে যায়, তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নাও। কোন অংশটি ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে? বা চোখে লাইট পড়লে তোমরা কি করো? চোখটা বন্ধ করে নাও। পায়ে পিন ফুটে গেলে পাটাকে ছট করে আমরা তুলে নিই। তো সেগুলো কে সব নিয়ন্ত্রণ করে? সেগুলো কিন্তু সব করছে এই আমাদের সুষুম্না কাণ্ড। এবার দেখো 24 নম্বরে আমরা চলে যাব। মস্তিষ্কের পর্দাকে কি বলা হয়? মস্তিষ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি, তাও আমি তোমাদেরকে মস্তিষ্ক থেকে কিছু প্রশ্ন আরও সলভ করানো এবং কিছু নতুন প্রশ্ন তোমরা পাবে। তো মস্তিষ্কের পর্দাকে কি বলা হয় বলো তো? অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, মেনিনজিস। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ হলো, করিয়েছি, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কি না? গুরু মস্তিষ্ক। যেটা কোন মস্তিষ্কের অংশ? যেটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশকে, অগ্র মস্তিষ্কের। আর এই লঘু মস্তিষ্ক, এটা কোন মস্তিষ্কের অংশ? এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এবং পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে এই লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের অপর নাম কি বলেছিলাম? সেরিবেলাম। এটা কিন্তু কেউ ভুল করবে না। সেরিবেলাম এটাই দেবে তোমাদের দিলে, সেরিবেলাম। ওকে, সেরিবেলাম। আর গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্স। এবার দেখো 26 নাম্বার প্রশ্নটা আমরা করব। কি বলছে না? স্পর্শ, ব্যথা, উত্তাপ, ঠান্ডা ইত্যাদি অনুভূতি গ্রহণ করতে সাহায্য করে। কে সাহায্য করছে বলো? তো দেখো এটা সঠিক উত্তর কি হবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্পর্শ। গুরু মস্তিষ্ক আমাদের যেটা সেরিব্রাল কর্টেক্স। গুরু মস্তিষ্ক আমি দিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে সেরিব্রাল কর্টেক্স। ওকে। স্বাদ, গন্ধ, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ করে কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সেরিব্রাল কর্টেক্স। তো এগুলো আমি তোমাদেরকে কিছু করিয়েও দিয়েছি কিন্তু, তো অপশন এ হবে সঠিক উত্তর। তারপর দেখো আবেগ, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে কোন অংশ? নিজেরা করো, এগুলো করিয়েছি। কি হবে? এগুলো হয়ে যাবে হাইপোথ্যালামাস। তো যারা আমাদের মস্তিষ্ক টপিকটা দেখোনি দেখে নেবে, কিন্তু ওখান থেকে প্রশ্ন অনেক করিয়েছি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারেরই আসা একটা প্রশ্ন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক, অপশন বি। তো লঘু মস্তিষ্কের অপর নাম আমি কি বলে দিলাম? সেরিবেলাম। সিএসএফ কোথায় থাকে? সিএসএফ এর পুরো নাম কি না? সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। তো এটা কোথায় থাকে? মস্তিষ্ক গহ্বরে, প্লুরা গহ্বরে। তো কি হয়ে যাবে? এটা থাকে মস্তিষ্ক গহ্বরে, যে তরলটা থাকে তার নামই হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। তো দেখো এটা মস্তিষ্ক গহ্বরে থাকছে। তো এবার এর কাজটা কি দেখতে হবে। দেখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের আমরা কাজটা দেখব। এক মিনিট, এটা হচ্ছে এটা। এবার দেখো এর কাজটা কি। দেখো এর কাজ কি করে না? এটা একটা গদির মতো কাজ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটাকে আছে না, সেটাকে মানে বাইরের আঘাত থেকে রক্ষা করছে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এ কি বললাম না? এটা হচ্ছে গদির মতো কাজ করছে। কিসের মতো? গদির মতো। তো এটা কি করছে না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কিন্তু আঘাত থেকে রক্ষা করে। এছাড়া মস্তিষ্কে অভ্যন্তরীণ একটা যান্ত্রিক চাপ থাকে, তার সমতা বজায় রাখতে সাহায্য করে। তারপরে স্নায়ুকোষ থেকে বিপাকজাত দূষিত যে সমস্ত পদার্থ থাকে সেগুলো অপসারণ করতে সাহায্য করে। তারপর দেখো কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? তো কর্পাস ক্যালোসাম থাকে কোথায় না? এটা থাকে গুরু মস্তিষ্কে। তো দুটো যে গুরু মস্তিষ্ক আছে তার যে স্নায়ু যোজক, অর্থাৎ দুটো মানে গুরু মস্তিষ্কে দুটো গোলার্ধ আছে। ধর এই একটা গোলার্ধ, ধর এই একটা গোলার্ধ। এই দুটো গোলার্ধতে যে যোজক থাকে সেই যোজকটাকেই বলছে কর্পাস ক্যালোসাম। নিউরোশিলের মধ্যে যে তরল থাকে তাকে কি বলে না? নিউরোশিলের মধ্যে যে তরল থাকে সেটাকে বলা থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। তারপর দেখো ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ক্রোধ, লজ্জা এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে থ্যালামাস। তো থ্যালামাসকে কি বলা হয় থাকে বলো তো? রিলে কেন্দ্র বলা হয় থাকে, রিলে কেন্দ্র বা প্রেরক স্থান। ডেট্রুসর পেশি সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সহায়তা করে কে? এগুলো আমি এর আগের দিন করিয়েছি। বলো এটা পন্স হয়ে যাবে। পন্স কোন মস্তিষ্কের অংশ? পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। অপশন
সি এর সঠিক উত্তর। এবার দেখো শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে? তো শ্বাসক্রিয়ার যে হার সেটা নিয়ন্ত্রণ করে সুষুম্না শীর্ষক। এখানে কিন্তু প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র আছে। তারপর দেখো লোভনীয় খাদ্যের দর্শনে কি হয়? লালাক্ষরণ হয়। এটা নিয়ন্ত্রণ করে কি? না, এটা নিয়ন্ত্রণ করছে সুষুম্না শীর্ষক, লালাক্ষরণটা। তো লালাক্ষরণটা কিন্তু সুষুম্না শীর্ষক হবে, লালাক্ষরণ কিন্তু সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে। তো তারপর দেখো কিসের মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা হচ্ছে আমাদের গৃহীত হয়? রিসেপ্টর, ইফেক্টর কার মাধ্যমে হয়ে যাবে? রিসেপ্টরের মাধ্যমে। যে উদ্দীপনা গ্রহণ হচ্ছে বলতে কি চাপ গ্রাহক, তাপ গ্রাহক, মানে শীত গ্রাহক, এগুলো সমস্ত কিছু। ঠিক আছে, যে তাপটা যে আমরা গ্রহণ করতে পারছি, চাপ, তারপর আলো, শব্দ, ঘ্রাণ, স্বাদ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর বা কি বলা হয় তাকে? রিসেপ্টর বা হচ্ছে গ্রাহক, সরি 1 মিনিট, রিসেপ্টর বা যেটাকে বলছি আমরা গ্রাহক। ওকে, গ্রাহক। আর ইফেক্টর বা কি? না, ইফেক্টর হচ্ছে কাকে বলা হয়? তাকে বলা হয় ইফেক্টর বা হচ্ছে কারক। ইফেক্টর বা যেটাকে বলছে কারক। ওকে, তো কারক বলতে কি না পেশি, গ্রন্থি ইত্যাদি হচ্ছে ইফেক্টর, এরা উদ্দীপনায় সাড়া দিচ্ছে, সেগুলো হচ্ছে কারক। তারপর দেখো অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? তো এটার প্রশ্ন হয়ে যাবে আইভন প্যাভলভ। আইভন প্যাভলভ কিন্তু দিয়েছেন অর্জিত প্রতিবর্তের যে ব্যাখ্যা সেটা। মস্তিষ্কের রিলে কেন্দ্র কাকে বলা হয়ে থাকে? আগেই বললাম রিলে কেন্দ্র বা কি প্রেরক স্থান সেটা বলা হয়ে থাকে এই থ্যালামাসকে বলা হয়ে থাকে। দেখো এবার আমরা যে প্রশ্নটা দেখব 40 নাম্বার প্রশ্ন। কি বলছে না কর্ডা ইকিউনা বলতে কি বোঝায়? তো এই যে কর্ডা ইকুইনা এটা কাকে বলছে বলো তো? এটা সুষুম্না কাণ্ডের যে শেষ প্রান্তটা বা পুচ্ছ প্রান্ত সেটাকে বলা হয়ে থাকে। তো এটা দেখতে কীরকম জানো তো? এটা দেখতে ঘোড়ার লেজের মতো দেখতে হয়, তার জন্য এটাকে বলা হয়ে থাকে কর্ডা ইকিউনা। এবার দেখো 41 নাম্বার প্রশ্নটা আমরা দেখব। কি বলছে? পরিবেশের বাহ্যিক অভ্যন্তরীণ যেসব পরিবর্তন জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদেরকে কি বলবে? উদ্দীপক বলবে। যারা আমাদেরকে আমাদের বিভিন্ন যে বাহ্যিক অভ্যন্তরীণ যেসব পরিবর্তন জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করতে সাহায্য করছে সেগুলো উদ্দীপকগুলোই করছে না, বিভিন্ন উদ্দীপক। এবার দেখো 42-এর দাগেটা। 42-এর দাগেটা প্রথমে তোমরা নিজেরা পড়ো, নিজেরা পড়ে করার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয় বলেছে? দুধের স্বাদ পাওয়ার পর সদ্যোজাত বাচ্চার লালাক্ষরণ সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত এটা ঠিক আছে, কারণ সহজাত প্রতিবর্ত ক্রিয়া একটা বাচ্চা জন্মানোর পর তার যে মানে দুধের স্বাদ পাওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু সহজাত। এবার দেখো বলছে কি না কম্পিউটারে কিবোর্ড টাইপ করা অর্জিত। একদমই তাই, আমরা তো আর জন্মগতভাবে কম্পিউটারে কিবোর্ড টাইপ করতে পারি না। অনেকেই আছে যারা কম্পিউটারে কিবোর্ড টাইপ করতে পারে না, তাহলে সেটা সহজাত নয়। সহজাত মানে কি? যেটা আমাদের জন্মের সাথে সাথে চলে আসে। আর অর্জিত মানে যেমন সাইকেল চালানো, গাড়ি চালানো, এগুলো আমরা পরবর্তীকালে অর্জন করি, সেগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, হাসি বা কাশি এটা কি কখনো অর্জিত হতে পারে? এটা তো আমাদের সহজাত প্রতিবর্ত ক্রিয়া, তাহলে এটা ভুল। নিম্নোক্ত কোন জায়গাটি সঠিক নয়? হাঁচি ও কাশি এটা হয়ে যাবে আমাদের সহজাত, অর্থাৎ জন্মের সাথে সাথেই হাঁচি কাশি এগুলো চলে আসে। মানুষের কথা বলা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, একদম ঠিক। এটা অনেকেই বলবে না এটা অর্জিত কি করে, কথা বলাটাও হয়তো সহজাত না। আমি যদি জন্মের পর কোনো একটা বাচ্চাকে আমি কোনো বনের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসি, সে কোনোদিনই কথা বলতে শিখতে পারবে না। যখন আমরা শুনি, আমরা কাউকে অনুকরণ করি, তখনই একমাত্র আমরা কিন্তু কথা বলতে পারি, ঠিক আছে? কারণ তাহলে কি এটার উপর অনেক পরীক্ষা হয়েছে সাইকোলজিতে। তো যাই হোক সেসব পরের বিষয়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এবার দেখো 43-এরটা দেখো ক্লার্কের স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? তো এই যে ক্লার্কের স্তম্ভ সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সুষুম্না কাণ্ডে। দেখো সুষুম্না কাণ্ড থেকেও যতগুলো প্রশ্ন হয় কিন্তু আমি করিয়ে দিলাম। এই যে সুষুম্না কাণ্ড, এটা কিন্তু কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, একটা সুষুম্না কাণ্ড। মস্তিষ্কটা অলরেডি আমি করিয়ে দিচ্ছি, সুষুম্না কাণ্ড থেকেও আজকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ধরে নিয়েছি। ক্লার্কের স্তম্ভ কোথায়? না সুষুম্না কাণ্ডে দেখা যায়। তারপরে দেখো 44 নাম্বার প্রশ্নটাও আমরা দেখব। কি বলছে? মানব মস্তিষ্কের সিংহদুয়ার বলতে কাকে বোঝানো হয়ে থাকে?
তো দেখো মানব মস্তিষ্কের সিংহদুয়ার আমাদের এই যে থ্যালামাসকে বলা হয়ে থাকে, থ্যালামাস যেটা রিলে কেন্দ্র বা যেটাকে প্রেরক স্থান বলা হয়ে থাকে। আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগছে বুঝতে পারছি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। এতটা বড় ভিডিও দেওয়ার আমি পক্ষপাতী নই যদিও, তবুও কারণ কমপ্লিট করানো যাবে না, না হলে 45-এরটা দেখো। তো এটা কি বলছে, পিটুইটারি মস্তিষ্কের কোন অংশের সাথে থাকে? তো পিটুইটারি, তো এটা কোন অংশে থাকে? না এটা হাইপোথ্যালামাসে থাকে। খুব ভালো প্রশ্ন কিন্তু। তারপরেরটা দেখো 46 নাম্বার প্রশ্নটা দেখে নাও। 46 নাম্বারটা, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? তো নয়গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে কোথায় নয় বলছে আর কি বলছে। যদি মস্তিষ্কের অংশ বলে অনেকে এটা অংশ বলে করে দেবে। তো অংশ নয় বলেছে দেখো, এখানে কি বলছে অংশ নয়। তো এটা কি হবে বলো অংশ নয়? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামটা কোথায়? গুরু মস্তিষ্কের অংশ, যে বললাম দুটো গোলার্ধকে সংযুক্ত করে গুরু মস্তিষ্কে, সেটাই হচ্ছে কর্পাস ক্যালোসাম। তো আজকে ভিডিওটা দেখো এতটা পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তোমরা যে সমস্ত টপিকগুলো কমেন্ট করেছো আমি প্রত্যেকটা দেখেছি। তো একটু সময় লাগবে, পর পর আমি কিন্তু প্রত্যেকটা টপিকই তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যে ফিজিক্যাল সায়েন্স নিয়ে ক্লাস বলেছো সেটাও আমি দেখেছি। তো এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো একটা। তো যাই হোক, আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তার সাথে সাথে তোমাদের যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দেবে সেখানে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।